তুমি কি এএনএম জিএনএম নার্সিং করতে চাও? আজকের ভিডিও তোমার জন্য। ওয়েলকাম টু নবজাগরণ ফর এএনএম জিএনএম, যেখানে আমরা তোমাদের সরকারি কলেজে এএনএম জিএনএম নার্সিং করার স্বপ্ন পূরণ করতে সাহায্য করি। আজকের ভিডিওতে আমরা জানবো এএনএম জিএনএম পরীক্ষার ডেট কবে। আমরা সবাই জানি, মোটামুটি আমাদের জানা আছে যে ডব্লিউবিজেইই এএনএম জিএনএম পরীক্ষার জন্য নির্ধারিত ডেট ফিক্সড করে রেখেছে 29/6/2025 তারিখে, যেটা পরিবর্তন হতে পারে, পিছোতেও পারে, এগোতেও পারে। এগোনোর সম্ভাবনা খুব কম, তবে পিছোতে পারে। তবে আমাদেরকে এই ডেট ধরেই চলতে হবে। তার মানে আমাদের কাছে মোটামুটি এপ্রিল, মে, জুন 3টে মাস সময় থাকছে, আর এই 3টে মাসে কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তাছাড়া আজকে আমরা আলোচনা করব ফর্ম ফিল আপ ডেট কবে আছে। ফর্ম ফিল আপ ডেট এখনো ঘোষণা হয়নি, তবে যখনই ঘোষণা হয়ে যাবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে। ওয়েবসাইটে নজর রাখতে পারো, বা আমাদের চ্যানেলে নজর রাখতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। লিংকে গ্রুপের বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো। তাছাড়া সিলেবাস কি আছে? সিলেবাস জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি আর জিকে, তার সঙ্গে থাকছে কিছু লজিক্যাল রিজনিং। এই যে পেজের যে ফরম্যাটটা দেওয়া আছে, এটা স্ক্রিনশট করে রাখতে পারো, তোমাদের খুব কাজে লাগবে। আর আজকের আমাদের বিশেষ আলোচনা হচ্ছে জীবন বিজ্ঞান এর প্রশ্নের ধরন। অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ করবো আমরা। জীবন বিজ্ঞানে ক্লাস 9 এবং ক্লাস 10 এর বইয়ে বিভিন্ন অধ্যায়, যেগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসছে, কোন অধ্যায় থেকে কোন বছরে কত মার্কের কোয়েশ্চেন এসছে, ক্যাটাগরি 1 এ কতটা এসছে, ক্যাটাগরি 2 এ কতটা এসেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর তাছাড়া 2024 সালের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমন ধরনের প্রশ্ন হয় এটা তো আমাদেরকে জানতে হবে, আমাদের ধারণা থাকতে হবে। যখন আমরা প্রিপারেশন শুরু করব তখন অবশ্যই আমাদের জানা থাকতে হবে যে অ্যাকচুয়ালি প্রশ্ন কেমন ধরনের হয়। তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে। আমাদেরকে কতটা ডিপার লেভেলে যেতে হবে, কতটা হালকা করে ছেড়ে দিলেই চলবে, সেগুলো অবশ্যই আমাদের আগে থেকে জেনে রাখা উচিত। তাহলে চলো শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। তার আগে বলে দিই, তোমরা নিজে থেকে পড়াশোনা করতে পারো, তাছাড়া আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু তোমার প্রিপারেশন চালিয়ে যেতে পারো। কত হেডেক নিবে আর নিজে থেকে কি পড়তে হবে, কোনটা পড়বো কোনটা পড়বো না, আমরা তোমার জন্য সাজিয়ে রেখেছি। কি পড়তে হবে, কি পড়তে হবে না, সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। আমাদের এখানে অনলাইন বা অফলাইন কোর্সের ব্যবস্থা আছে। অফলাইনের ঠিকানা ধুলিয়ান, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। অনলাইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আসা করতে পারো। আমরা যেটা সাধারণত করে থাকবো, প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক ক্লাস, সাবজেক্ট ভিত্তিক এবং টপিক ভিত্তিক নোটসের সাথে কিছু প্র্যাকটিস সেট এবং রেগুলার মক টেস্ট। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই আরো বিশদে জানার জন্য নিচে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ওখানে আমরা আমাদের কোর্সগুলোর সমস্ত তথ্য দিয়ে দেব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। সব প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে বিগত বছরগুলিতে কোন অধ্যায় থেকে কতটা করে প্রশ্ন এসেছিল, সেগুলি জানার জন্য এই ছবিটা দেখে নাও, স্ক্রিনশট করে রাখো, তোমাদের অ্যানালিসিস করতে খুব কাজে লাগবে। 2024 সালের কিছু প্রশ্নপত্র দেখে নাও যায়। 1 নম্বরটা বলছে কি, আমাদের শরীরে কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? অপশন টোকোফেরল, থায়ামিন, নিয়াসিন, রাইবোফ্লাভিন। আমাদের যদি ক্লাস 9 এবং 10 এর বই ভালোভাবে পড়া থাকে, তাহলে ক্লাস 9 এ আমরা পড়েছিলাম ভিটামিনের ব্যাপারে। ভিটামিন এ, ডি, ই, কে এরা হলো ফ্যাটে দ্রাব্য ভিটামিন, আর বি এবং বি কমপ্লেক্স এবং সি হলো জলে দ্রাব্য ভিটামিন। কিন্তু এ, ডি, ই, কে, বি, সি এগুলো তো কিছুই লেখা নেই। হ্যাঁ, কিন্তু ওদের রাসায়নিক নাম লেখা আছে। আমাদের যদি মনে থাকে যে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন,
B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। রাইবোফ্লাভিনের রাসায়নিক নাম বলো। টোকোফেরল এর রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন কে। এখন বলেছে আমাদের শরীরে কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য। একটু আগে আমি বললাম চারটা ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটা ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রাব্য এবং টোকোফেরলের রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। তাহলে এখানে আনসার কোনটা হয়ে যাবে? ভিটামিন এ, অপশন এ। তারপরে নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? ঘাস, গম এবং আম, ঘাস, ছাগল এবং মানুষ, ছাগল, গরু এবং হাতি, ঘাস, মাছ এবং ছাগল। এগুলো জিনিস আবার কি? আগে প্রথমে আমাকে জানতে হবে খাদ্য শৃঙ্খল কি। এটাও আমরা পেয়ে যাব ক্লাস 9 এর 5 নম্বর অধ্যায়ে। খাদ্য শৃঙ্খল ওখানে আছে। খাদ্য শৃঙ্খল মানে কি? খাদ্য এবং খাদকের একটা চেন। যেমন ধরে নাও ঘাস ফড়িং ঘাস খায়, এবার ঘাস ফড়িংকে কে খাবে? ব্যাঙ খেয়ে নিবে। আবার সাপ আবার ব্যাঙকে খাবে, ঈগল পাখি সাপকে খেয়ে নিবে। এই যে পর 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 চেন একটা যে চলতে থাকে, এই চেনটাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। তো দেখা যাক ঘাস, গম, আম, এখানে তিনটে হচ্ছে গাছের নাম। কে কাকে খায়? কেউ কাউকে খায় না তো, তাহলে এটা খাদ্য শৃঙ্খল হবে না। ঘাস, ঘাস, ছাগল এবং মানুষ। ছাগল ঘাস খায়, মানুষ ছাগলকে খায়। হ্যাঁ, এটা হতে পারে। বাকি অপশন গুলো দেখে নেওয়া যাক। ছাগল, গরু এবং হাতি, কে কাকে খাবে? কেউ কাউকে খায় না, এটা তো হবেই না। ঘাস, মাছ এবং ছাগল, হ্যাঁ ঠিক আছে, ছাগল ঘাস খায়, খুব ভালো কথা, কিন্তু মাছ কাকে খাবে এবং মাছকে কে খায়? বাদ। তাহলে আমরা কাকে পেয়েছি? শুধুমাত্র অপশন বি, ঘাস, ছাগল এবং মানুষ। এরা তিনজন মিলে একটা খাদ্য শৃঙ্খল গঠন করবে। নিম্নলিখিত কোনটি স্ত্রী মানব দেহের জননতন্ত্রের অংশ নয়? আমরা যদি ক্লাস 10 এবং 9 পর্যন্ত পড়ে থাকি তাহলে ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এই শব্দগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু ভাস ডিফারেন্স এই শব্দটা হ্যাঁ অনেকের থাকতে পারে, কিন্তু ক্লাস 9 এবং 10 এর সিলেবাস পড়লে যে আমাদের জানা থাকতেই হবে সেটা কিন্তু নয়। আমি ধরে নাও কেউ একজন 2024 সালে পড়ে ক্লাস 9 এবং ক্লাস 10 এর জীবন বিজ্ঞান বই পড়ে গিয়েছিল, তারপরে এই প্রশ্নটা দেখে ভাববে আমার তো এই অপশন সম্পর্কে ধারণাই নেই, তাহলে আমি কিভাবে উত্তরটা করব? ওর অবশ্যই ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এই তিনটে অঙ্গের সম্পর্কে ধারণা আছে। প্রশ্ন কি জিজ্ঞেস করেছে? নিম্নলিখিত কোনটি মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? ডিম্বাশয় কি? ডিম্বাশয় হচ্ছে স্ত্রী জননতন্ত্রের একটা অংশ যেখানে ডিম্বাণু তৈরি হয়, দুটো থাকে। তারপরে জরায়ু, জরায়ু সেই অংশটা যেখানে একটা বাচ্চা পরিণতি লাভ করে। ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব হচ্ছে সেই একটা নালী যেটা কি করে ডিম্বাশয় এবং জরায়ুর মধ্যে যোগাযোগ সাধন করে। এরা তিনটেই তো স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ, কোনটা নয় তাহলে? স্বাভাবিক, এটা নয়। তোমাদের মধ্যে কারো যদি জানা থাকে ভাস ডিফারেন্স অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? মজাদার জিনিস, সবার জানা আছে থাইরয়েড গ্রন্থি। তাহলে এখানে আমরা দেখলাম সমস্ত প্রশ্নের একটাই করে উত্তর আছে। এটা হচ্ছে ক্যাটাগরি 1। তুমি এই টাইপের কোয়েশ্চেন পাবে যাদের মার্ক থাকবে 1। তুমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করবে, 1 পেয়ে যাবে ওখানে। এখন আজকের মতো আর একটাই প্রশ্ন আমরা আলোচনা। বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে। বিপাক মানে আমাদের শরীরে কোষের মধ্যে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে
সেগুলিকেই বলা হয় বিপাক। এখন কোন কোন অঙ্গ বিপাকের জন্য অংশগ্রহণ করে? কি কি অপশন আছে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হতে থাকে যাতে আমাদের সারা শরীরে রক্ত পরিবাহিত হতে থাকে। পেশি, পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা নড়াচড়া করতে পারি। যকৃৎ, যকৃৎ বা মেদে বা লিভার কি করে? বিভিন্ন ধরনের উৎসেচক তৈরি করে যাতে বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। অগ্নাশয় কিন্তু আবার বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন হরমোন বলতে ইনসুলিন, গ্লুকাগন এই ধরনের কিছু হরমোন আর কিছু উৎসেচক তৈরি করে। আর ওই উৎসেচক গুলো কি করবে? বিভিন্ন ধরনের বিপাকে অংশগ্রহণ করে। এবার আমাদের প্রশ্ন হতে পারে হরমোন কি, উৎসেচক কি, আরো অনেক কিছু। তো অবশ্যই আমাদের আরো ডিটেলস আলোচনা আছে, পরে দেখা যাবে। এখন তুমি বলো, এখনকার মতো কোন কোন অঙ্গ পেলাম যারা বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে? দুটো অঙ্গ পেয়েছি, যকৃৎ আর অগ্নাশয়। তাহলে কি এখানে দুটোই অ্যান্সার হয়ে যাবে, যকৃৎ আর অগ্নাশয়? হ্যাঁ, অবশ্যই এখানে এই প্রশ্নের জন্য দুটো অ্যান্সার হবে। দুটো অ্যান্সার একটা এমসিকিউতে কিভাবে হতে পারে? এখানে কিন্তু হয়। আমরা যখন এএনএম জিএনএম এর জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে যাব, তখন জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টের দুটো ক্যাটাগরির কোয়েশ্চেন পাবো, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। জীবন বিজ্ঞানে ক্যাটাগরি 1 থেকে কোয়েশ্চেন থাকবে মোট 30টা, 1 মার্ক করবে, টোটাল 30 নম্বর। ক্যাটাগরি 2 তে থাকবে মোট 10টা প্রশ্ন, এক একটা প্রশ্নের জন্য উত্তর পাবে, এক একটা প্রশ্নের জন্য পাওয়া যাবে 2 করে, শেষমেশ পাওয়া যাবে 20, দিয়ে 30 আর 20 যোগ করলে হবে 50। ফিজিক্যাল সায়েন্সে কি হয়? ক্যাটাগরি 1 থেকে কোয়েশ্চেন আসে মোট 15টা, 1 মার্ক করে, তাহলে হয়ে যাবে 15। ক্যাটাগরি 2 থেকে কোয়েশ্চেন আসে 5টা, এক একটার জন্য 2, তাহলে মোট 10। কত মার্কস হবে টোটাল? 25। শুধুমাত্র ক্যাটাগরি 2 ভিত্তিক প্রশ্ন, ক্যাটাগরি 2 মানে একটা এমসিকিউ প্রশ্নের জন্য 4টা অপশন থাকছে, 4টা অপশনের মধ্যে দুটো অ্যান্সার ঠিক হবে। আর এই দুটোই তোমাকে অবশ্যই গোল করতে হবে, তবে তুমি এই প্রশ্নের থেকে 2 মার্কস পেয়ে যাবে। ভৌত বিজ্ঞানেও কিছু প্রশ্ন এরকম আছে। আমরা যেমন জীবন বিজ্ঞান অধ্যায়, জীবন বিজ্ঞান সাবজেক্ট থেকে ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করলাম, ঠিক ওই রকমই আমাদের চ্যানেলে ভৌত বিজ্ঞান, অঙ্ক, জিকে, ইংরেজি, রিজনিং সমস্ত বিষয়ে এরকম আলোচনা আগামীতে অবশ্যই হবে। তাহলে তোমরা কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রয়োজন যদি মনে করো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তাছাড়া যদি তোমরা পেড কোর্স নিতে চাও, অফলাইন বা অনলাইন, তবে আমাদের সঙ্গে অবশ্যই কথা বলতে পারো। আরেকটা ব্যাপার, আমাদের আজকের আলোচনা থেকে আশা করি অবশ্যই তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। আরো তোমাদের যা কিছু প্রয়োজন, তোমাদের যদি কিছু মনে হয় যে স্যার এটা আমাদের প্রয়োজন, এটা একটু বললে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আগামীতে চেষ্টা করব ওই সমস্ত বিষয়ে ভিডিও বানানোর বা যে কোনো ভাবে সাহায্য করার। আমাদের উদ্দেশ্য যাতে তুমি এএনএম জিএনএম পরীক্ষায় ভালো ফল করে ভালো একটা র্যাঙ্ক নিয়ে ভালো একটা কলেজে চান্স পাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।